তাহলে হেডিং করো ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক গতি। খুব একটা ডিটেলস থিওরি পড়ে খুব একটা লাভ নেই, ঠিক আছে। ডিটেলস থিওরি পড়ানো যেতেই পারে, একটা চ্যাপ্টার এখন 1 মাস ধরে পড়ানো যেতেই পারে, কিন্তু তাতে খুব একটা লাভজনক হবে না তোদের পরীক্ষার জন্য। এখানে তোকে যতটা সম্ভব বেশি পরিমাণে প্রবলেম প্র্যাকটিস করতে হবে। তো আমি জাস্ট কিভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রবলেম সলভ করার কিছু বেসিক টেকনিক আছে, বেসিক কিছু ফর্মুলা বারবার ইউজ হয়, সেগুলোকে টেকনিক্যালি ইউজ করতে হবে, ইন্টেলিজেন্টলি ফর্মুলাগুলোকে বারবার ইউজ করতে হবে, এইটাই মেন পারপাস। তার জন্য প্র্যাকটিস করতে হবে। আমি এক একটা চ্যাপ্টারের থিওরি এক এক দিনে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আর তার সঙ্গে সেই চ্যাপ্টারের একটা অ্যাসাইনমেন্ট ওদেরকে দিয়ে দেবো এইখানেই। এই অ্যাপসটার তুই অ্যাসাইনমেন্ট সেকশনে গেলেই অ্যাসাইনমেন্ট পেয়ে যাবি। আজকে পড়ানোর পরে আমি এই ওয়ান ডাইমেনশনাল মোশনটার সঙ্গে সংশ্লিষ্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, কোনো একটা বই থেকেই দেবো অবশ্যই। 70 থেকে 80টা কোয়েশ্চেন থাকবে, সেগুলো সলভ করতে হবে এবং তার অ্যান্সারগুলো ওখানে দিয়ে দেবো আমি, ঠিক আছে। তোরা সলভ করার পরে, নিজেরা করার পরেই একদিন পরেই অ্যান্সারগুলো দেখতে পাবি। আমি সেরকমভাবে ডেটটা ফিক্স করে দেবো, যাতে করে একদিন বা দুদিন পর অ্যান্সারটা ভিজিবল হয়। তাহলে কি হবে, তাহলে তোরা আগে প্র্যাকটিস করতে পারবি, তারপর অ্যান্সারগুলো করতে পারবি। এইরকম ভাবে যে সময়টা আছে যদি সব চ্যাপ্টারগুলো ফলো করতে পারিস, আমি যা যা তোকে করাবো যদি ফলো করতে পারিস, তোর অনেকটাই রেডি হয়ে যাবে। কিন্তু একটু পড়াশোনা করতে হবে, নাহলে হবে না, বুঝতে পারছিস কম্পিটিশন তো বেশ হাই কম্পিটিশন। তাহলে দেখ, ওয়ান ডাইমেনশনাল মোশনের ফার্স্ট আমাদের টার্গেট কি হওয়া উচিত, যে কোনো মোশনের ক্ষেত্রে এটা একটা ওয়ান স্পেশাল টাইপ অফ মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন বলছি। মোশন তো সবসময় ওয়ান ডাইমেনশন হয় না, যে কোনো ডাইমেনশনই হতে পারে, 1 2 3 ইউক্লিডিয়ান স্পেসে 3 ডাইমেনশনাল মোশন পর্যন্ত হয়। 2 ডাইমেনশনাল মোশন আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। মেনলি 2 ডাইমেনশনাল মোশন বলতে আমাদের প্রজেক্টাইল মোশন রয়েছে। তো এখানে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে কি পড়বো, হরাইজন্টাল মোশন পড়বো আর ভার্টিক্যাল মোশন পড়বো। একটা হচ্ছে হরাইজন্টাল মোশন, আরেকটা মোশন থাকবে দেবী যেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। তো হরাইজন্টাল মোশনটাকে আমরা বেসিক্যালি বলবো অ্যালং এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল মোশনটাকে আমরা বলবো বেসিক্যালি অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো হরাইজন্টাল মোশনটা প্রথমে পড়ি, তারপর ভার্টিক্যাল মোশনটা পড়বো। মোশন আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের আন্ডারে যেটা হয় সেটাই ভার্টিক্যাল মোশন। আর যখন আমরা হরাইজন্টাল মোশন পড়বো, তখন আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে নেগলেক্ট করতে পারি। তার কারণ হচ্ছে এটা পারপেন্ডিকুলার টু ইটস মোশন। তাহলে কি, পারপেন্ডিকুলার যদি থাকে তাহলে এর যেহেতু এর মুভমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এর উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ এর এদিকের কম্পোনেন্ট কি জিরো হয়ে যাবে, cos 90 জিরো। তাহলে এই বরাবর কোনো ইফেক্ট ফেলতে পারবে না। তার মানে যে অ্যাক্সিলারেশনটা একুয়ার করবে কোনো একটা পার্টিকেল, বা তাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে যে অ্যাক্সিলারেশনটা তাকে দেওয়া হবে অ্যালং এক্স অ্যাক্সিস, সেই অ্যাক্সিলারেশনটা নিয়েই চলবে। কখনো বা সেই অ্যাক্সিলারেশনটা সময়ের সঙ্গে কমতে থাকবে, কখনো বা বাড়তে থাকবে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকতে পারে, সেক্ষেত্রে ভেলোসিটি ইনক্রিজিং ডিক্রিজিং হতে পারে এবং এক্স অ্যাক্সিস মোশন। তো যে কোনো মোশনেই, মানে যে কোনো মোশন মানে মেকানিক্সের একটা পার্ট, ওয়ান ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন। তো যে কোনো মোশনে বা মেকানিক্স পড়তে গেলে প্রথমে আমরা যে কোনো পার্টিকেলের যখন স্টেট সম্পর্কে জানতে চাইবো, সেই স্টেটটা হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। মেকানিক্স পড়তে গেলে আমরা প্রথমেই, যেটা আমাদের ইন্টারেস্টের বিষয় থাকে মেকানিক্সে, সবসময় আমরা প্রথমে কি করতে চাই, ফার্স্ট টার্গেট যেটা থাকে, যেটা হচ্ছে পার্টিকেল, যে পার্টিকেলটার মেকানিক্স আমরা পড়তে চাইছি, সেই পার্টিকেলটার যেটা আমরা করতে চাই ফার্স্ট, তার স্টেটটা জানতে চাই। হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য পার্টিকেল, ইনিশিয়াল স্টেট অফ দ্য পার্টিকেল। তো পার্টিকেলের স্টেট কিরকম হতে পারে, 2 রকমের হতে পারে, হয়তো পার্টিকেল রেস্টে থাকবে, না হয় পার্টিকেল কি থাকবে, মোশনে থাকবে। তাহলে এইখানে আমাদের ইন্টারেস্ট কোন বিষয়ে, অবশ্যই মোশন সম্পর্কে, কারণ রেস্ট সম্পর্কে আমাদের তেমন কিছু স্টাডি করার দরকার নেই, হয় পার্টিকেল যেটা রেস্ট। বাট হয় পার্টিকেল যে ইজ ইন মোশন, তখন তাকে স্টাডি করার প্রয়োজন এই কারণে, সেই সিস্টেমটা বা সেই পার্টিকেলটা বিভিন্ন সময়ে তার লোকেশন কিরকম, মানে তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ডাইনামিক্যাল ভেরিয়েবল থাকবে। যে কোনো মোশন মানে কি, তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ডাইনামিক্যাল ভেরিয়েবল থাকবে, ডাইনামিক্যাল ভেরিয়েবল থাকবে। কিন্তু দেখ, পার্টিকেল যখন রেস্টে থাকবে, তার জন্য ডাইনামিক্যাল ভেরিয়েবল থাকবে, বাট অনলি ওয়ান ডাইনামিক্যাল ভেরিয়েবল থাকবে, কি, অনলি পজিশন। একটা পার্টিকেল যখন রেস্টে থাকবে, আমাদের ইন্টারেস্ট জানার ইন্টারেস্ট কি থাকবে, অনলি লোকেশন অফ দ্য পার্টিকেল, where the particle is located at t is equal to 0, at t is equal to infinite, at t is equal to any time, the particle will be at a particular position.
এবার দেখ, সবসময় কি থাকবে, রেস্টে থাকা মানে কি একটা পার্টিকুলার পজিশনে থাকবে, বাট পার্টিকেল যখন ইন মোশন থাকবে তখন তার ডাইনামিক্যাল ভেরিয়েবল, যেটা ইনিশিয়ালি যে ডাইনামিক্যাল ভেরিয়েবলটার কথা আমি বলতে চাইবো, সে যে পজিশন, এর ক্ষেত্রেও বলছি প্রথমে পজিশন, at t is equal to 0, at t is equal to 1, t is equal to 2 পজিশন আমরা নির্ণয় করতে পারি। আর যে পার্টিকেলটা মোশনে থাকবে তারও আমি ইনিশিয়াল পজিশন আমার জানার প্রয়োজন হবে, at t is equal to 0 অফকোর্স। at t is equal to 0 যদি পার্টিকেলটার পজিশন আমি না জানি, পার্টিকেলটা নিয়ে কিছুই আমি অ্যানালিসিস করতে পারবো। বাট রেস্টে থাকলে কি হচ্ছে, পার্টিকেলটা t is equal to 0 তে যা পজিশন হবে, পার্টিকেলটা t is equal to 2 সেকেন্ডও তাই পজিশন হবে, t is equal to ইনফাইনাইট সেকেন্ডও তাই পজিশন হবে। তার মানে এর সম্পর্কে, রেস্টে থাকা পার্টিকেল সম্পর্কে আমাদের বিশেষ কিছু পড়বার প্রয়োজন নেই, অনলি পজিশন। কিন্তু মোশনে থাকা পার্টিকেলের ক্ষেত্রে কি, পজিশনটা কি টাইমের সঙ্গে সঙ্গে ভেরি করবে। এবারে তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে আমি পজিশনটা যদি দেখি, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পজিশনটা সেখানে থাকবে না, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে পজিশনটা সেখানে থাকবে না। তাহলে টাইমের সঙ্গে সঙ্গে কি হবে, পজিশনটা ভেরি করবে। তাহলে ইনিশিয়াল টাইমে পজিশন মনে করো কোথাও একটা আছে, সাপোজ পজিশনটাকে আমি ইন জেনারেল আমি আর বলতে পারি, বাট ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমি এক্স বলতে পারি পজিশন, অ্যালং এক্স অ্যাক্সিস এনি পয়েন্ট এক্স পজিশন। মনে করো পার্টিকেলটা এইখান, এটি যদি অরিজিন হয়, উইথ রেসপেক্ট টু সাম অরিজিন, পার্টিকেলটা যদি এইখানে থাকে, আমি বলবো পার্টিকেলটার পজিশন কত, এক্স। কিন্তু ইন জেনারেল যদি থ্রি ডাইমেনশনাল হয় তখন আমরা কি বলি, পার্টিকেল ইজ এট পার্টিকুলার পজিশন পি আর ভেক্টর। তাহলে আমরা এখন আর ভেক্টর মানে এক্স আই ওয়াই জে আর জে কে, তার মানে অনলি হোয়েন পার্টিকেল ইজ ইন স্ট্রেট লাইন মোশন অর দ্য ওয়ান ডাইমেনশনাল মোশন, তখন আমরা কি বলছি যে পার্টিকেলটা কেবলমাত্র এক্স পজিশন কি এক্স দিয়ে ডিনোট করতে পারবে, টি ইকুয়াল টু 0 এক্স। এবার দেখ, সাপোজ টি ইকুয়াল টু, যেহেতু পার্টিকেলটা এখানে ছিল, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলটা এখানে চলে গেছে, তাহলে দিস ইজ এক্স ড্যাশ সাপোজ। অথবা আমি যদি এটা x1 বলি, এটা x1 বলি, তাহলে এটা x2, সাপোজ দিস ইজ x2। তাহলে আমার নেক্সট জানার ইন্টারেস্ট কি হতে পারে বেসিক্যালি এই পার্টিকেলটা সম্পর্কে, যে আফটার সাম টাইম দ্য পার্টিকেলটা কোথায় আছে। তাহলে আফটার সাম টাইম, এট ইনিশিয়াল টাইম এট টি ইকুয়াল টু 0, সাপোজ ভাই পার্টিকেলটা আছে এট এ পয়েন্ট x1, এট টি ইকুয়াল টু 2 পার্টিকেলটা কোথায় আছে, সাপোজ x2, এট টি ইকুয়াল টু 3 পার্টিকেলটা আছে x3। তাহলে ফার্স্ট আমার জানার ইন্টারেস্ট হতে পারে এট টি ইকুয়াল টু 0 পার্টিকেলটা কোথায় আছে, তারপর জানার ইন্টারেস্ট হতে পারে নেক্সট টাইমগুলোতে পার্টিকেলটা কোথায় আছে। তারপরে আমার নেক্সট পার্টিকেলটা সম্পর্কে কি জানার ইচ্ছে হতে পারে, সেটা হচ্ছে যে কতটা পজিশন চেঞ্জ হয়েছে এই টাইমের মধ্যে পার্টিকেলটা, ভেবে দেখ 0 থেকে 2 সেকেন্ডে পার্টিকেলটা পজিশনটা কতটা চেঞ্জ হয়েছে, প্রথমে ছিল x1 পরে হয়েছে x2, তাহলে চেঞ্জ অফ পজিশন নেক্সট আমার জানার ইচ্ছে হতে পারে অবভিয়াসলি চেঞ্জ অফ পজিশন, চেঞ্জ অফ পজিশন। and what is the change of position here, x2 minus x1, x2 minus x1, it can be represented as delta x। তাহলে কি হচ্ছে দেখ, চেঞ্জ অফ পজিশন হচ্ছে যে ডেল্টা এক্স। নেক্সট আমার জানার ইন্টারেস্ট হতে পারে যে এই যে পজিশনটা চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, কি রকম হারে চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে। সাপোজ টি ইকুয়াল টু t1, আমি যদি টি ইকুয়াল টু 0টাকে আমি যদি ইন জেনারেল বলি দিস ইজ টাইম t1 এন্ড দিস ইজ টাইম t2, দেন টাইমের চেঞ্জ কত হয়েছে, t2 মাইনাস t1, দ্যাট ইজ ডেল্টা টি। তো আমার নেক্সট জানার ইন্টারেস্ট অবশ্যই হবে যে যে পজিশনটা চেঞ্জ হচ্ছে সেটা কি রেটে চেঞ্জ হচ্ছে। তার মানে কি কি জানতে চাইবো আমি, ডেল্টা এক্স আপন ডেল্টা টি, চেঞ্জ অফ পজিশন পার ইউনিট টাইম, চেঞ্জ অফ পজিশন পার ইউনিট টাইম, জানার ইন্টারেস্ট হতে পারে। তাহলে দেখ, ফার্স্ট ইনিশিয়ালি যখন আমি বলছি যে চেঞ্জ চেঞ্জ ফার্স্ট ডাইনামিক্যাল ভেরিয়েবল পজিশন, সেকেন্ড ডাইনামিক্যাল ভেরিয়েবল ইজ চেঞ্জ অফ পজিশন, থার্ড ডাইনামিক্যাল ভেরিয়েবল ইজ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। হার এগুলোকে একটা একটা কি এবারে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোর বিশেষ নাম দেওয়া হচ্ছে। তো চেঞ্জ অফ পজিশনটাকে আমরা কি বলি, ডিসপ্লেসমেন্ট, ডেল্টা। এই চেঞ্জ অফ পজিশনটাকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট। আর চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে আমরা কি বলে থাকি, ভেলোসিটি, দিস ইজ ভেলোসিটি। তাহলে আমাদের এখানে ডাইনামিক্যাল ভেরিয়েবল কি, পজিশন, ভেলোসিটি। এবার আমরা যদি ভেলোসিটি চেঞ্জ জানতে চাই উইথ রেসপেক্ট টু টাইম পার ইউনিট টাইমে, তাহলে কি পাবো আমরা, অ্যাক্সিলারেশন। তো দিস আর দ্য ডাইনামিক্যাল ভেরিয়েবল ফর ওয়ান ডাইমেনশনাল মোশন or any motion even.
টু ডাইমেনশনাল মোশন, থ্রি ডাইমেনশনাল মোশন, যে কোনো মোশনের ক্ষেত্রে আমাদের যে ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো পাচ্ছি, ফার্স্ট হচ্ছে পজিশন, ইট মে বি রিপ্রেজেন্টেড বাই এক্স ইন ওয়ান ডাইমেনশন or r vector in three dimension. Similarly, in general, similarly, for a change of position, second dynamical variable is change of position. Change of position. And the change of position can be written as delta x or in general delta r vector, and this is nothing but p acceleration. Sorry, displacement. Displacement. Change of position. Next, third dynamical variable key change of position per unit time. Change of position per unit time, that is equal to delta x by delta t in one dimension or in general delta r by delta t. Okay, এটা কি velocity v vector, you can only v or v vector. ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের ভেক্টর দেওয়া দরকার কারণ ডিরেকশন ইজ ঠিক, or v vector. ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে উই ডোন্ট নিড এনি ভেক্টর সাইন, দিতে পারিস কিন্তু না দিলেও ক্ষতি নেই। তাহলে v or v vector, change of position. And the next third dynamical variable is velocity with per unit time. Change of velocity per unit time, সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন ভেলোসিটি। Change in velocity, change of velocity per unit time, per unit time, that is equal to delta v upon delta t, or you can say delta v vector by delta t, that is acceleration. Okay, or the one dimensional ক্ষেত্রে এটা কি ইন জেনারেল থ্রি ডাইমেনশন, টু ডাইমেনশন, ভেক্টর নোটেশন। তাহলে দেখ আমাদের এই চারটা হচ্ছে মেন ডাইনামিক্যাল ভেরিয়েবল। মোশন, আমরা যদি একটা মোশন অ্যানালিসিস করতে চাই তাহলে আমাদের যে মেন ডাইনামিক্যাল ভেরিয়েবল সেগুলো হচ্ছে এই চারটা মেন ডাইনামিক্যাল ভেরিয়েবল। তার মধ্যে মোস্ট সিগনিফিকেন্টলি আমরা ডিসকাস করব, দিস ইজ অবভিয়াস, পজিশন ইজ অবভিয়াস। প্রথম আমাকে নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু সাম অরিজিন। তারপরে আমরা এই ডিসপ্লেসমেন্ট থেকে মেনলি আমাদের কি প্রবলেম অ্যারাইজ করবে, বা যে নিউমারিক্যাল কোয়েশ্চেন এখান থেকে পজিশন থেকে নিউমারিক্যাল কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো কোথা থেকে হয়, ভেক্টর থেকে। ইন টার্মস অফ পজিশন, পজিশনের করেসপন্ডিং যে নিউমারিক্যাল সেগুলো ভেক্টর থেকে থাকবে। মেনলি এই চ্যাপ্টারের যে নিউমারিক্যাল থাকবে ডিসপ্লেসমেন্ট থেকে, ভেলোসিটি থেকে, এক্সিলারেশন থেকে। তাহলে আমরা যে তিনটা মেন, আমি যদি আবার একটু ব্রিফ করে নিয়ে এগুলো, তাহলে আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড এক্সিলারেশন আর থ্রি ডাইনামিক্যাল ভেরিয়েবল দ্যাট উই নিড টু নো হিয়ার। ঠিক আছে, তাহলে যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোর কথা আমি বলছি এখানে মেনলি কি কি ডাইনামিক্যাল ভেরিয়েবল, এক্সিলারেশন, ফার্স্ট হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, সেকেন্ড আমি বলেছি ভেলোসিটি, অ্যান্ড থার্ড আমি বলেছি এক্সিলারেশন। থার্ড আমি বলেছি এক্সিলারেশন। এই তিনটে ডাইনামিক্যাল ভেরিয়েবলের কথা আমি বলেছি। এখন দেখ এরা ভেক্টর কোয়ান্টিটি, এই তিনটেই ভেক্টর কোয়ান্টিটি ইন জেনারেল, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড এক্সিলারেশন। বাট এই ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির একটা করে স্কেলার কাউন্টার পার্ট আছে, জানিস তো? ডিসপ্লেসমেন্টের স্কেলার কাউন্টার পার্ট, স্কেলার কাউন্টার পার্ট আমি যদি বলি, স্কেলার কাউন্টার পার্ট কি, ডিসপ্লেসমেন্টের স্কেলার কাউন্টার পার্ট হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স ট্রাভেল, ডিস্টেন্স ট্রাভেল যেটা স্কেলার কোয়ান্টিটি। সিমিলারলি ভেলোসিটির স্কেলার কাউন্টার পার্ট কি, স্পিড, অবভিয়াসলি স্পিড। এক্সিলারেশনের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই, বাট এক্সিলারেশন
যখন নেগেটিভ হয় তখন তাকে আমরা ডি এক্সিলারেশন বলে থাকি, ডি এক্সিলারেশন বলে থাকি। ওকে, তাহলে এক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি করসপন্ডিং স্কেলার কাউন্টার পর আমরা পেতে পারি স্পিড আর ডিস্টেন্স ট্রাভেল। ডিস্টেন্স ট্রাভেলের যেমন ডিসপ্লেসমেন্টের সঙ্গে কি ভেলোসিটি আমরা রিলেশন আছে দেখলাম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা এক্স, আর ডেল্টা এক্স বাই ডেল্টা টি করলে আমরা পাচ্ছি ভেলোসিটি। সিমিলারলি ডিস্টেন্স ট্রাভেল যদি ডেল্টা এস হয়, তাহলে ডেল্টা এস আপন ডেল্টা টি করলে আমরা কি পাবো, স্পিড। ফর এক্সাম্পল, সাপোজ একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে, এটা জানিস তোরা হয়তো, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডাইরেক্ট আসছে, তাহলে পার্টিকেলটাকে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম। তাহলে ওয়ান ডি মোশনের ক্ষেত্রে যদি যেখানে ওয়ান ডি মোশনের ক্ষেত্রে ভেবে দেয়, ওয়ান ডি মোশনের ক্ষেত্রে যেখানে ডিরেকশনটা সবসময় ফিক্সড, সেখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট একই হবে যদি পার্টিকেলটা সবসময় ফরওয়ার্ড মুভ করে। কারণ দেখ, ওয়ান ডাইমেনশনাল মোশন কিন্তু মানে এমন নয় যে পার্টিকেলটার ডিরেকশনটা ইউনিডিরেকশনাল আমি বলতে পারিনি, বাই ডিরেকশনাল হতে পারে। পার্টিকেলটা এদিকে গেল আবার ঘুরে চলে এলো সেম লাইন বরাবর, তখন কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে না। কারণ পার্টিকেলটা এখানে গেল দিয়ে আবার ঘুরে চলে এলো, তাহলে কি চেঞ্জ অফ পজিশন কোনটা হচ্ছে, এইটা। তাহলে দেখ ডিসপ্লেসমেন্ট কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো কিন্তু একই হবে তখনই ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যদি ডিরেকশন চেঞ্জ না করে, ফরওয়ার্ড ডিরেকশনে বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে অলওয়েজ আসে, আর না হলে চেঞ্জ হবে। আর ইন জেনারেল আমি এইভাবে বলতে পারি যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে বি পয়েন্টের কথা আমি যদি বলি, তাহলে একটা পার্টিকেল মনে কর যদি এই পাথ দিয়ে যায় সাপোজ, তাহলে যে ডিস্টেন্স হবে, আর এই পাথ দিয়ে যদি যায় ডিস্টেন্স আলাদা হবে। বাট এই যদি স্ট্রেট পাথ দিয়ে যায় ডিস্টেন্স আলাদা হবে। তিনটে পাথে কি হচ্ছে, ডিস্টেন্স আলাদা আলাদা হলেও ডিসপ্লেসমেন্ট সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমি একটা যে বিষয় বুঝতে পারছি যে দেখ ডিস্টেন্স কিন্তু সবসময় ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে। এক্সট্রিম কেস ইকুয়াল হতে পারে, যে মনে কর যদি আমি একমাত্র দেখ একটা পাথ এরকম আছে এ থেকে বি, যে পাথটা দিয়ে গেলে আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হচ্ছে, আদার্স মানে ম্যাগনিটিউড অবশ্যই, আদার্স যে কোনো পাথ দিয়ে আমি যদি যাই, ডিস্টেন্স বেশি হবে। তাহলে ইন জেনারেল ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে রিলেশন হওয়া উচিত, অবভিয়াসলি ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, বাট ইট ইজ এ মড ডিসপ্লেসমেন্ট ইজ বেটার টু রাইট মড ডিসপ্লেসমেন্ট। কেন বল দেখি, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটা ইকুয়েশনের লেফট সাইড যদি স্কেলার হয়, রাইট সাইডও আমার স্কেলারই লেখা উচিত, দ্যাট ইজ মড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মড ডিসপ্লেসমেন্ট। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। যখন আমরা ডিস্টেন্স পেয়ে যাবো একটা পার্টিকেলের, সাপোজ পার্টিকেলটা এখান থেকে এই পয়েন্টে এসেছে, টোটাল পাথ লেন্থ, ডিস্টেন্স আসলে ডিস্টেন্সের ডেফিনেশন আমি যদি বলতে, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন যেমন ছিল চেঞ্জ অফ পজিশন, ডিস্টেন্সের যদি আমি ডেফিনেশন বলি, তাহলে সেটা হচ্ছে যে টোটাল পাথ লেন্থ, বা সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, যে পাথটা দিয়ে পার্টিকেলটা যাচ্ছে টোটাল পাথ লেন্থ, সেটা যদি আমি ডেল্টা এস বলি, তাহলে স্পিড আমরা কিভাবে ডিফাইন করতে পারি, স্পিড ইউ ইজ জাস্ট ডেল এস বাই ডেল টি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ডাইনামিক্যাল ভেরিয়েবল এবং অ্যাক্সেলারেশন তো আমরা বলছি, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনের সঙ্গে স্পিডের কোনো সম্পর্ক নেই। অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডিফাইন্ড অ্যাজ ডেল্টা ভি আপন ডেল্টা। ওকে, এইবারে দেখ এই যে বিষয়গুলো রয়েছে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে রিলেশন রয়েছে কিছু, যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলো টাইমের সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হয়, একটা ডাইনামিক্যাল ভেরিয়েবলের সঙ্গে একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল কিভাবে রিলেটেড, তার জন্য কয়েকটা ইকুয়েশন অফ মোশন আছে, তো পড়েছি যে ইকুয়েশন অফ মোশন গুলো দিয়ে কিন্তু মেনলি প্রবলেম থাকে। তাহলে দেখ এখানে আমি একটা বিষয় বলে নিই, এই যে যে ব্যাপারটা আমি আলোচনা করলাম, যে নোটেশন গুলো আমি লিখলাম, প্রত্যেকটা নোটেশন যেগুলো আমি দিয়েছি, সাপোজ ধর ডিস্টেন্স বা ডিস্টেন্স যেটা আমি লিখেছি, ডেল্টা এক্স, ওকে, সরি চেঞ্জ অফ পজিশন যেটা লিখেছি, চেঞ্জ অফ পজিশন যেটা আমি লিখেছি সেটা হচ্ছে যে ডেল্টা এক্স। ওকে, আর ভেলোসিটি যেটা আমি লিখেছি, চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ ভেলোসিটি, দ্যাট ইজ ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ইন জেনারেল আমি লিখতে পারি কত, ডেল্টা আর বাই ডেল্টা টি। সিমিলারলি
আমরা অ্যাক্সিলারেশন যেটা লিখেছি ডেল ভি বাই ডেল, এগুলো আসলে কি লিখেছি আমি অ্যাকচুয়ালি, দেখ ডেল্টাটা কি চেঞ্জ অফ পজিশন, মানে দুটো জায়গার মধ্যে। সাপোজ ধর এখানে একটা পজিশন আছে, দিস পজিশন ইজ r1 with respect to some arbitrary origin, and this position is r2 with respect to some arbitrary origin here. This is r1 and this is r2. This delta r means দেখ r2 minus r1, তার মানে কি এই পোর্শনটাকে ডেসক্রাইব করছে, r2 minus r1 যেটা ডেসক্রাইব করছে এই পোর্শনটাকে, এইটাকে এটা একটা টোটাল পাথ লেন্থ বা টোটাল একটা দেখ লার্জ পোর্শন। তো আমি r2 minus r1টা যদি অনেকগুলো পাথে ভাগ করি, বা অনেকগুলো পার্টে ভাগ করি, তাহলে r2 minus r1 কি টোটাল টোটাল ডিসপ্লেসমেন্ট আমি বলতে পারি। r2 minus r1 ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট। এবং যে টাইমটা এখানে লেগেছে ডেল্টা টি, সেটা একটা লার্জ টাইম, এখান থেকে এখানে যখন হচ্ছে লার্জ টাইম, সেটাকে আমি টোটাল টাইম বলতে পারি। তার মানে এইটা আসলে হচ্ছে যে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ইজ নাথিং বাট টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম মানে এটা কি আসলে অ্যাভারেজ ভেলোসিটি। obviously this is average velocity, the velocity that I am defined till now is average velocity, এবং a is equal to del v by del t is obviously average acceleration. Same explanation, average acceleration, এবং বুঝতেই পারছিস যদি ইউনিফর্ম মোশন হয়, ইউনিফর্ম সুষম যদি গতি হয় বস্তুর, তবেই আমার এই অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কাজ করে। মানে মনে কর এই যে টোটাল যে পাথটার কথা আমি বলেছি, টোটাল পাথটাকে আমি তো কয়েকটা পার্টে ভাগ করেছি, কয়েকটা পার্টে, এবং প্রত্যেকটা পার্টে দেখ প্রত্যেকটা পার্টের একটা একটা অংশে যে টাইমটা লেগেছে, যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, তাহলে সেই ডিসপ্লেসমেন্ট বাই টাইম প্রত্যেকটা পার্টের জন্য ডিসপ্লেসমেন্ট বাই টাইম যদি সেম থাকে তবে এই ফর্মুলাটা প্রযোজ্য। সিম্পল দেখ বিষয়টা ভেবে দেখ, মনে কর আমি যদি এটা কয়েকটা পার্টে ভাগ করি, এটা মনে কর 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে 1 থেকে 2 কত ডিসপ্লেসমেন্ট 1, 2 থেকে 3 কত ডিসপ্লেসমেন্ট 1, 3 থেকে 4 ডিসপ্লেসমেন্ট 1, এবং প্রত্যেকটা জায়গাতে যদি সেম টাইম লাগে, মনে কর এই ডিসপ্লেসমেন্টের জন্য 2 সেকেন্ড লেগেছে, এই ডিসপ্লেসমেন্টের জন্য 2 সেকেন্ড লেগেছে, এই ডিসপ্লেসমেন্টের জন্য 2 সেকেন্ড লেগেছে, তবে তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম ফিক্স থাকবে। বাট এটা তো হতেই পারে যে ফার্স্ট 1 সেকেন্ডে যে টাইম লেগেছে, ফার্স্ট 1 মিটার যেতে যে টাইম লেগেছে, সেকেন্ড 1 মিটার যেতে সেই টাইমটা লাগেনি, থার্ড 1 মিটার যেতে সেই টাইমটা লাগেনি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাভারেজ যে বিষয়টা সেটাকে আমি ডিফাইন করতে পারবো না। অ্যাভারেজ মানে কি টোটালটা ডিভাইডেড বাই টোটাল টাইম করে দেওয়া, মানে প্রত্যেকটা জায়গায় একটা যে অ্যাভারেজ মানটা বেরোচ্ছে, আমি প্রত্যেকটা পয়েন্টে যদি আমি জানতে চাই যে পার্টিকেলটা যখন এই টাইমে ছিল তখন তার ভেলোসিটি কত, পার্টিকেলটা যখন এই টাইমে ছিল তখন তার ভেলোসিটি কত, সেটা আমি পাবো না এখান থেকে, সেই ইনফরমেশনটা পাবো না। এটাকে একটা টোটাল অ্যাভারেজ দিচ্ছে। কিন্তু দেখ এইটা আমার কাজ হয়ে যাবে তখনই যদি প্রত্যেকটা টাইমে যদি ভেলোসিটিটা সেম থাকে, তাহলে প্রত্যেকটা টাইমে যদি ভেলোসিটিটা সেম থাকে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আর এট এ পার্টিকুলার টাইম ভেলোসিটি ইজ সেম। কিন্তু সেটা যদি না থাকে তখন আমার কি এই অ্যাভারেজ ভেলোসিটি বা এই অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি ডিফাইন করে থাকি, অবভিয়াসলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এন্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি और ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, और ইনস্ট্যান্টেনিয়াস বলতে পারিস যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে পারিস, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বলতে পারিস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে পারিস, ঠিক আছে। বাট এগুলো কিভাবে ডিফাইন করা হচ্ছে, এট এ পার্টিকুলার টাইম, ওকে। তাহলে দেখ আমি দুটোই এখানে ডিফাইন করে নিই। তো ফার্স্ট আমরা যেটা ডিফাইন করলাম, আমি একদম স্পিড থেকে আসছি, মেনলি স্পিড কি হবে যতক্ষণ ডিরেকশন চেঞ্জ করছি। তো তাহলে ভেলোসিটি আমি যদি বলি অ্যাভারেজ ভেলোসিটি ভি এভারেজ, ওকে। জেনারেল নোটেশন ভেক্টর দিয়ে লেখা মানে জেনারেল নোটেশন। এটা কত লিখলাম, ডেল্টা আর আপন ডেল্টা টি। কিন্তু আমি যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তাহলে কি লিখবো, ভি আই এন টি ইজ ইকুয়াল টু, দেখ একটা পার্টিকুলার টাইম যদি হয় তাহলে কত হবে, একটা পার্টিকুলার টাইম মানে টাইম ইন্টারভ্যালটা শূন্যের কাছাকাছি, একটা পার্টিকুলার টাইম মানে কি কোনো টাইম ইন্টারভ্যাল নেই, ডেল্টা টি মানে কি টি টু মাইনাস টি ওয়ান,
ডেল্টা টি মানে হচ্ছে t2 মাইনাস t1 এট এ পার্টিকুলার টাইম, মানে কি দ্যাট ইজ নো টাইম ইন্টারভ্যাল, তার মানে কি t2 ইজ ইকুয়াল টু t1, তার মানে কি ডেল্টা টি টেন্ডস টু 0, তার মানে কি ভি ইনস্ট্যান্টানিয়াস মানে কি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি, ডেল্টা আর বাই ডেল্টা, দিস ইজ ভি ইনস্ট্যান্টানিয়াস। এবং এইটা কি ডেফিনেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ডেরিভেটিভ, দ্যাট লিমিট ডেল্টা টেন্ডস টু 0 ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল আর বাই ডেল টি, নিশ্চয়ই এটা তোদের মনে আছে যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, দিস ইজ dy বাই dt, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ। আর এটা কি হবে dr বাই dt, dr বাই dt, dr বাই, ওকে। তাহলে দেখ অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে সঙ্গে আমার ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ডিফাইন করা প্রয়োজন ফর এ পার্টিকুলার টাইম। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ভি আই এন, বল, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে। হ্যালো, তাহলে দেখ ভি ইনস্ট্যান্টানিয়াস কত হচ্ছে dr বাই dt, dr বাই dt, ঠিক আছে। তাহলে দেখ যেটা আমি বলতে চাইছিলাম যে ভি ইনস্ট্যান্টানিয়াস dr বাই dt, ইন জেনারেল আমরা ভি ইকুয়াল টু এইটা ইউজ করব, দিস ইজ সেফ, যে dr বাই dt। কেন বলতে কি এটা সেফ, তার কারণ হচ্ছে যে দেখ যদি মনে কর পার্টিকেলটার আমি প্রত্যেকটা টাইমে ভেলোসিটি জানি, তার মানে আমার এভারেজ ভেলোসিটি সেটাই হয়ে যাবে। দেখ এভারেজ ভেলোসিটি আমি যদি জানি, ভেবে দেখ মনে কর এভারেজ ভেলোসিটি আমি জানি, তার মানে কি একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে আমার পার্টিকুলার যে পজিশন চেঞ্জ হয়েছে সেটা জানি, তাহলে সেক্ষেত্রে এভারেজ ভেলোসিটি, সাপোজ ধর এভারেজ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, আমি বলছি 5 মিটার পার সেকেন্ড এভারেজ ভেলোসিটি, তাহলে এট এ পার্টিকুলার টাইম হচ্ছে টি সমান 2 সেকেন্ড, ভেলোসিটি কত, এখান থেকে তুই কি ইনফরমেশন পাবি, কোনো ইনফরমেশন পাবি না। কিন্তু যদি আমি তোকে বলি যে এট এ পার্টিকুলার টাইম টি ইজ ইকুয়াল টু 3, ভেবে দেখ, তো যদি আমি বলি ভেলোসিটি দেওয়া আছে সাপোজ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, তাহলে তুই এইখান থেকে এই এই ফর্মুলাটা থেকে তুই ইচ অ্যান্ড এভরি টাইম যদি ভেলোসিটিটা বের করে নিতে পারিস, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি তুই যদি জানিস, তার মানে কি পার্টিকেলটা তুই ইচ এবং এভরি টাইমে ভেলোসিটি বের করতে পারছিস। সেটা যদি হয় তাহলে অবভিয়াসলি তুই টোটাল টাইমটার জন্য বের করতে পারবি। কিন্তু যদি তুই টোটাল টাইমটার জন্য জানিস, তুই একটা পার্টিকুলার টাইমের জন্য বের করতে পারবি না। তার মানে কি দিস ইজ মোর ফান্ডামেন্টাল, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ যেটা, সেটা হচ্ছে মোর ফান্ডামেন্টাল, বেশি মৌলিক অনেক এটার থেকে, এভারেজ ভেলোসিটি থেকে। বাট রাফলি অবশ্যই তাড়াতাড়ি আমাদের জানার জন্য অনেক ক্ষেত্রে এভারেজ ভেলোসিটিও প্রয়োজন, ঠিক আছে। তো সিমিলারলি আমরা এক্সিলারেশনের ক্ষেত্রে বলতে পারি, যে এক্সিলারেশনের কথা আমরা বলছি ডেল ভি বাই ডেল টি, যেটা বলছি এভারেজ এক্সিলারেশন, তেমনি আমরা এইখানে ইনস্ট্যান্টানিয়াস এক্সিলারেশনও ডিফাইন করতে পারি উইথ দ্য সেম লজিক ডিভি বাই ডিটি, ঠিক আছে। সেম লজিক আমরা এটা বলতে পারি ডিভি বাই ডিটি, ডিভি বাই এক্সিলারেশন। কিন্তু দেখ এই ইনস্ট্যান্টানিয়াস এক্সিলারেশনটা আমাদের এইখানে ডিফাইন করার প্রয়োজন ছিল না, তার কারণ আমরা যে যে মোশনটা এখানে পড়তে চাইছি সেটা হচ্ছে ইউনিফর্ম মোশন। কি মোশন? ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম এক্সিলারেটেড মোশন, ইউনিফর্ম মোশন বলবো না, ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশন। মানে কি সুষম ত্বরণ নিয়ে যে ভ্যালু, যে 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 পার্টিকেলের মোশন, আমাদের ত্বরণ দেখবি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, মোস্ট অফ দ্য কেসে এজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্ট থাকলে আমি কি বলছি এভারেজে কাজ চলে যাবে, কিন্তু কনস্ট্যান্ট না থাকলেই প্রবলেম। তাহলে এভারেজে কাজ চলবে না, তোকে একটা পার্টিকুলার পয়েন্টে জানতে হবে, তখনই ক্যালকুলাস অ্যারাইজ করবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হিসেবে অ্যারাইজ করবে, ঠিক আছে। যখনই নন ইউনিফর্ম মোশন হবে, যখনই ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইনভলভ হয়ে যাবে, তখনই তখনই ইন্টিগ্রেশন ডেরিভেটিভটা অ্যারাইজ করবে। তার আগে সিম্পল অ্যালজেব্রার সাহায্যে সিম্পল যে এভারেজ নির্ণয় করার আমাদের পদ্ধতি, সেটা থেকে আমরা পাবো। প্রবলেমটা হবে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, যখন ভেলোসিটিটা ফাংশন অফ টাইম হয়ে যাবে, পজিশন ফাংশন অফ টাইম হয়ে যাবে, তখন প্রবলেমটা বোঝা গেল। এই মেন যে ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, দেখ আমি দুটো একটা অঙ্ক দিলে বুঝতে পারবো। এখানে পর্যন্ত ক্লিয়ার তো? আরে আরো কিছু অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? বুঝতে পারছি না। তাহলে দেখ
নেক্সট একটা প্রবলেমে তাহলে বুঝতে পারি, লাইক ইন 1 সেকেন্ড, question in 1 second, very simple question. A particle goes from a point, আমি এখানে খুব কম প্রবলেম করাবো, ঠিক আছে, এত প্রবলেম করানোর সময় নেই, তো আমি জাস্ট দুটো একটা করে প্রবলেম বোঝানোর জন্য করাবো, কিন্তু ওদেরকে যে প্র্যাকটিস সেটটি দেবো ওইটাতে সব করতে হবে। ইন 1 সেকেন্ড a particle goes from point A to point B, point A to point B, point A to point B, moving in a semicircle, moving in a semicircle. Find the magnitude of the average velocity. Find the magnitude. Find the magnitude of average velocity. Find the magnitude of average velocity. ডায়াগ্রামটা দেওয়া আছে, সেমিসার্কেল, সেমিসার্কেল রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস হচ্ছে 1 মিটার, this is A, this is B. কত হবে? এভারেজ ভেলোসিটি মানে কি? হ্যাঁ, দুই, ভি এভারেজ। ভি এভারেজ মানে আমি বললাম যে ডেল্টা ভি আপন ডেল্টা, ডেল্টা আর আপন ডেল্টা টি, তাই তো? তাহলে এখানে ডেল্টা আর কোনটা? এ থেকে বি, এ বি, টাইম কত? 1 সেকেন্ড, এ বি বাই 1, তাহলে এ বি কত? এ বি হচ্ছে 2, তাই তো? না 2, এটা হচ্ছে ব্যাসটা, ডায়ামিটারটা, যদি 1 মিটার হয় তাহলে 2, 2 বাই ইকুয়াল টু 2 মিটার। এবার আমি যদি এইভাবে বলি, ইম্পর্টেন্ট, নেক্সট কোয়েশ্চেন আকারে আমি লিখতে পারি, মনে করো একটা পার্টিকেল স্ট্রেট পাথ বরাবরই যাচ্ছে, ঠিক আছে, তো এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিই পাথটা, এই পোর্শনটা মনে করি x1, এই পোর্শনটা মনে করি x2, সমান ভাগে ভাগ করে, এই পোর্শনটা মনে করি ভেলোসিটি v1, এই পোর্শনটা মনে করি ভেলোসিটি v2, ঠিক আছে। তাহলে দেখ এভারেজ ভেলোসিটি কত হবে, এভারেজ ভেলোসিটি কত হবে? x1 x2 টা সেম, ঠিক আছে, x1 is equal to x2 is equal to find average velocity. তার মানে আমি এইটাকে x ধরতে পারি, এইটাকে x ধরতে পারি, এটা সেম, তাহলে এভারেজ ভেলোসিটি কিভাবে নির্ণয় হবে?
টাইম দেওয়া নেই। কত বললি? না তো, এ তো নয় অ্যান্সারে। অ্যান্সারে কেবলমাত্র যেটা থাকবে অনলি ভি1 ভি2, বাকি সব কেটে যাবে। এভারেজ ভেলোসিটি কত বল? এভারেজ ভেলোসিটি মানে কি? টোটাল ডিসপ্লেসমেন্ট, সরি টোটাল ভেলোসিটি, এই টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল ভেলোসিটি, এই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এটা তো মেন ডেফিনেশন। তাহলে এইটা ইকুয়াল টু আমি তো লিখতে পারি টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এক্স প্লাস এক্স, টোটাল টাইমকে আমি বলছি টি1 প্লাস টি2, আমি জানি নি কত টাইম। কিন্তু এই পোর্শনটার জন্য, ফার্স্ট পোর্শনটার জন্য হবে না এক্স ইকুয়াল টু ভি1 ইন্টু টি, মানে ভি1 ইন্টু টি1 হবে তো। তাহলে টি1 কত হবে? টি1 কত হবে বল? এক্স বাই ভি1। সিমিলারলি সেকেন্ড পোর্শনটার জন্য কত হবে? টি2 সমান এক্স বাই ভি2। তাহলে দেখ এটা হয়ে যাবে এক্স প্লাস এক্স ডিভাইড বাই এক্স বাই ভি1 প্লাস এক্স বাই ভি। ক্লিয়ার? তাহলে দেখ উপরে যদি 2x হয়, এটা কত? এক্স বাই ভি1 প্লাস এক্স বাই ভি। এবার এক্স এক্স কেটে যাবে, তাহলে ফাইনালি কি হবে? ভি এভারেজ 2 ডিভাইডেড বাই 1 বাই ভি1 প্লাস 1 বাই ভি। যাই আর একটু সিম্পলিফাই করি, এটা হয়ে যাবে 2 ভি1 ভি2 ডিভাইড বাই ভি1 প্লাস ভি। এটা এভারেজ ভ্যালু। ভেরি ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা মনে রাখতে পারে, মুখস্থ রাখতে পারে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে, যে যদি আমার ফার্স্ট অর্ধেকটা ডিস্টেন্স ভি1 ভেলোসিটিতে যায়, সেকেন্ড অর্ধেকটা ডিস্টেন্স ভি2 ভেলোসিটিতে যায়, তাহলে আমার এভারেজ ভেলোসিটি হবে 2 ভি1 ভি2 ডিভাইড বাই ভি1 প্লাস ভি। এবং এটা কি বল দেখি, এটা ভি1 আর ভি2 বিপরীত মধ্যক, মনে আছে যে তোরা প্রগতি পড়েছিলি প্রোগ্রেশনের, তার বিপরীত মধ্যক হচ্ছে দেখ ভি এভারেজটা, দেখ ভি1 ভি2 বিপরীত মধ্যক হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি দেখ এই পুরো সিস্টেমটাকে আমি এইভাবে ভাবতে পারি, যদি মনে কর আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই। এখন কি ছিল দেখ, এই প্রবলেমটাতে যেটা আমি দিয়েছিলাম সেখানে দেখ যে এক্স টা দেওয়া ছিল, তার মানে কি ডিস্টেন্স গুলো অর্ধেক অর্ধেক বলা ছিল, ভেলোসিটি আলাদা। এবার দেখ ভেলোসিটি আলাদা, আমি যদি এখানে বলে দিই যে টাইম গুলো অর্ধেক অর্ধেক, আমি ডিস্টেন্স জানিনি, ডিস্টেন্স জানি, আমি বলে দিলাম, মনে কর এই প্রবলেমটা আমি চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি বলছি যে এই টাইমটা হচ্ছে যে টি, আবার এই টাইমটা হচ্ছে যে টি, তাহলে এক্স দেওয়া নেই, টাইম দেওয়া আছে অনলি, টাইম গুলো অর্ধেক অর্ধেক বলা আছে মানে সেম। তখন আমার এভারেজ ভেলোসিটি কত? এই ফর্মুলাটা সেম থাকবে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। কিন্তু এখন দেখ টোটাল ডিসপ্লেসমেন্ট আমাকে ধরতে হবে, এই পোর্শনটা সাপোজ ধরলাম x1, এটা জানা নেই তো আমার, এই পোর্শনটা ধরলাম x2, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? x1 প্লাস x। টোটাল টাইম কত হবে? t প্লাস টি, সেম। এবার দেখ x1 মানে কত? ভি1 টি1, তার মানে কত? ভি1 ইন্টু টি, ফার্স্ট পোর্শনটার জন্য x1 হয়ে যাবে ভি1 ইন্টু টি, প্লাস সেকেন্ড পোর্শনটার জন্য ভি2 ইন্টু টি, থার্ড পোর্শনটার জন্য, সরি ডিনোমিনেটর কত হবে? 2t, তাহলে টি টি কেটে গেল, উপর নিচে কত? ভি1 প্লাস ভি2। এটা কি? সমান্তরীয় মধ্য, এম অ্যারিথমেটিক মিন। এটা কি ছিল? হারমোনিক মিন। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ কোশ্চেনে তোকে অপশনটা এইভাবেও দিয়ে দিতে পারে, বলো এই ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি হারমোনিক মিন নাকি অ্যারিথমেটিক মিন নাকি জিওমেট্রিক মিন নাকি নান অফ দি। তাহলে দেখ কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে যখন আমাকে টাইমটা গিভেন থাকবে, টাইমটা গিভেন থাকবে এবং অর্ধেক অর্ধেক টাইম বলা থাকবে, নাহলে কিন্তু হবে না, টাইমটা অর্ধেক অর্ধেক বলা থাকতে হবে। এবার দেখ যে ফার্স্ট অর্ধেক টাইম এত, সেকেন্ড অর্ধেক টাইম এত, সেম বলা থাকতে হবে। অথবা দেখ সেম প্রবলেম এইভাবেও হতে পারে যে যতটা গিয়েছে, যতটা টাইম জুড়ে গিয়েছে ততটা টাইম জুড়েই ফিরে এসছে,
অতটা হতে পারে যে যতটা ডিস্টেন্স গেছে ততটা ডিস্টেন্সে ফিরে এসছে, সেম প্রবলেম। একবার আমার টাইমটা গিভেন থাকছে, হ্যালো, এবার দেখ আমার টাইমটা গিভেন থাকছে, যখন আমার টাইমটা গিভেন থাকছে, ভেবে দেখ, তোদের আপ ডাউন করছে নাকি ইন্টারনেট? যখন টাইমটা গিভেন থাকছে তখন কি হচ্ছে, অর্ধেক অর্ধেক টাইম, কিন্তু টাইম যে গিভেন টাইমটা সেটা সেম, একটা পাথকে যতগুলো পার্টে আমি ভাগ করবো সেই টাইমগুলো যখন সেম থাকবে তখন তার যে অ্যাভারেজ ভেলোসিটিটা সেটা v1 + v2/2। আর যখন, হ্যাঁ বল। হুম হুম, এই অ্যাভারেজ ভেলোসিটিটা তো। হুম হুম, আমি এটা বলতে চাইছি, দেখ আমরা এই দুটো এক্সপ্রেশন তো বের করেছি, এবারে আমি কনক্লুশন যেটা আমি বলতে চাইছি যে, দেখ দূর আমি আবার ভালো করে একটু বলছি। সাপোজ ধর আমার আমার পসিবিলিটিটা আমি যেটা বলতে চাইছি, সাপোজ এটা আমার একটা পাথ, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তো এই পাথটাতে আমি কি করেছি, দুটো পাথটাকে দুটো ভাগে ভাগ করেছি। কোশ্চেন হচ্ছে ডিভিশনটা আমি কিভাবে করছি। ডিভিশনটা আমি টাইমের সাপেক্ষে করছি নাকি ডিস্টেন্সের সাপেক্ষে করছি। ইকুয়াল ডিভিশন কিন্তু, একবার আমি ইকুয়াল ডিভিশন বলছি যে ইকুয়াল, কার রেসপেক্টে ইকুয়াল, ডিস্টেন্স রেসপেক্টে ইকুয়াল। আর একবার আমি বলছি পাথটা ইকুয়াল বাট টাইমের রেসপেক্টে ইকুয়াল, সেম টাইম লেগেছে, সেম টাইম লেগেছে, পাথ কিন্তু ডিফারেন্ট হতে পারে, ডিস্টেন্স, এখানে সেম ডিস্টেন্স গেছে, টাইম কিন্তু ডিফারেন্ট হতে পারে, বাট ভেলোসিটি ফর বোথ অফ দ্য কেস ডিফারেন্ট। ভালো করে বুঝি, এখান থেকে কোশ্চেন আছে, বোথ অফ দ্য কেস ডিফারেন্ট, তুই ডাইরেক্ট রেজাল্টটা মনে রাখতে পারবি। এবার দেখ এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এভারেজ ভেলোসিটি যেটা হলো ভি এভারেজ, সেটা হচ্ছে যে 2/1/v1 + 1/v2। এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা 2v1v2/v1 + v2 পাচ্ছি, সেটা আমি পড়তে, সেটা আমার প্রয়োজন নেই, আমি এইভাবে মনে রাখার চেষ্টা করবো। আর এইটার ক্ষেত্রে ভি এভারেজ যেটা আমি পেয়েছি এটা কত, v1 + v2/2, v1 + v2। অনেকে কি করবে এমসিকিউ কোশ্চেনে এই কেসটা দিলে এইটাতে দাগ দিয়ে দেবে, এভারেজ ভেলোসিটি মানে ভাবে v1 + v2/2, তা নয় কিন্তু। এবার দেখ এইটা হচ্ছে যে এইচ এম হারমোনিক মিন বিপরীত মধ্য, আর এইটা হচ্ছে যে এম এদের মধ্যে, ঠিক আছে। আমি বলছি সেম কেস, মনে কর কেউ বললো যে একটা পার্টিকেল এদিকে গেছে টি টাইম ধরে উইথ ভেলোসিটি v1, ফিরে এসছে টি টাইম ধরে উইথ ভেলোসিটি v2, তাহলে দেখ সেম রেজাল্টটা হবে না। এই কেসটা আর এই কেসটা সেম নয়, এখানেও টোটালটাকে আমি টাইমের সাপেক্ষে ইকুয়াল ইকুয়ালে ভাগ করেছি, এখানেও যত টাইম ধরে গেছে তত টাইম ধরে ফিরে এসেছে, তাহলে ইকুয়াল ইকুয়াল সেম রেজাল্ট আসবে। সিমিলারলি কেউ মনে কর এক্স পরিমাণ v1 ভেলোসিটি, এক্স পরিমাণে ফিরে এলো v2 ভেলোসিটি, সেম রেজাল্ট হবে। মানে যখনই আমাকে টোটাল টোটাল লেন্থটাকে, টোটাল পাথ লেন্থটাকে ইকুয়ালি ইকুয়ালি ডিভাইড করা হবে, ইকুয়াল হবে, যতগুলো ইন্টারভ্যাল আমি বলি, দুটো আছে তিনটা ইন্টারভ্যাল করতে পারে কেউ, কেউ সাপোজ তিনটা ইন্টারভ্যাল বলে দিল, দিস ইজ এক্স, দিস ইজ অলসো এক্স, দিস ইজ অলসো এক্স, নাও দিস ইজ v1, দিস ইজ v2, দিস ইজ v3। তখন ভি এভারেজ কত হওয়া উচিত, 3/v1 + 1/v2 + 1/v3। এইখানে কত কত হবে তিনটার ক্ষেত্রে, তিনটা টাইম টি টি টি, দিস ইজ v1, দিস ইজ v2, দিস ইজ v3। এখানে ভি এভারেজ কত, v1 + v2 + v3/3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ইন জেনারেল আমি বলতে পারি, ইন জেনারেল যদি এন পার্টে ভাগ করে তাহলে ভি এ এন, এটা কত হবে, উপরটা হয়ে যাবে কত 3 পরিবর্তে এন, আর এটা কত হবে ডট 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 ডট
1/vn। এটা কত হবে? ডট 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 ভিএন জিনিসটা কত হবে? যদি জেনারেল জেনারেল কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে তোকে এটা খেয়াল রাখতে হবে যে আমাকে টাইমের সাপেক্ষে ডিভাইড করেছে টোটাল পাথটাকে, নাকি ডিস্টেন্সের সাপেক্ষে ডিভাইড করেছে টোটাল পাথ। ক্লিয়ার? এই 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 জায়গাটা থেকে কিন্তু একদম বেসিক কোশ্চেন আসতে পারে, ফার্স্ট একদম বেসিক যে জায়গাগুলো রয়েছে আমার। তো নেক্সট আমরা এবারে এদের রিলেশন গুলোর মধ্যে যাই। ঠিক আছে, যে রিলেশন এদের মধ্যে কি কি হবে, কি রিলেশন গুলো রয়েছে নেক্সট যেটা ইকুয়েশন অফ মোশন, হেডিং করে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশন গুলো প্রমাণ করার প্রয়োজন নেই এখানে, ঠিক আছে, জাস্ট মনে রাখবে ইকুয়েশন অফ মোশন গুলো আমি বলছি। প্রমাণ ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি করাও যেতে পারে, জাস্ট আমি তোকে বলে দিচ্ছি। জাস্ট মনে কর আমি ফার্স্ট এই ইকুয়েশনটা বলছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কারণ প্রমাণগুলো তোদের প্রয়োজন হবে যখন অঙ্ক করবি ইন জেনারেল। প্রমাণটা প্রয়োজন হবে না, কিন্তু প্রমাণটা কিভাবে করছি দেখ সেটা কাজে লাগবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা কিভাবে প্রমাণ করবি। তো এখানে এ ইনভলভ আছে, তাহলে আমরা কি জানি এ ইকুয়াল টু কত, এ হচ্ছে যে ডিভি বাই ডিটি দেয়, ক্যালকুলেটর সাহায্য করছে। এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিভি ইকুয়াল টু এ ডিটি, আমি গুণ করলাম যা। এবার দেখ যদি আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করি তাহলে কি টি ইকুয়াল টু জিরো, আমি ধরছি ভেলোসিটি হচ্ছে ইউ, টি ইকুয়াল টু ভি, টি ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু টি, ভেলোসিটি মনে করছি ভি। ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন ডিভি মানে কত, ভি মাইনাস ইউ। এটা কত হবে, এ এটা কনস্ট্যান্ট ইন্টু টি মাইনাস জি, তার মানে সিম্পল ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তার মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস। সিমিলারলি নেক্সট যদি আমি বলি নাম্বার 2, যেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনখান থেকে স্টার্ট করবো, এস ইনভলভ আছে, এস ইনভলভ আছে, তাহলে ভি থেকে স্টার্ট করবো। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ডিএস বাই ডিটি, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। ডিএস ইকুয়াল টু কত, ভি ডিটি। তাই যদি আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করি তাহলে দেখো ভি এর আমি ভ্যালুটা বসিয়ে দিতে পারি ইউ প্লাস এটি, তাহলে ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টু ডিটি। এর বোথ সাইড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন that is equal to integration u dt প্লাস ইন্টিগ্রেশন, এটাকে আমি বাইরে লিখতে পারি টি ডিটি। ইনিশিয়াল ভেলোসিটি আমি যদি বলি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ অলসো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু টি, এখানে কত লিখবো জিরো টু টি, এটা কত লিখবো জিরো টু এস, কারণ এস যখন জিরো তখন আমি ধরে নিচ্ছি টাইম জিরো, টাইম যখন টি তখন ডিসপ্লেসমেন্ট এস, তাহলে এটা কত হবে লেফট সাইড এস মাইনাস জিরো, ইন্টিগ্রেশন করলে রাইট সাইডে কত হবে, ইউটা বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন ডিটি মানে টি, কত হবে টি মাইনাস জিরো প্লাস এ ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি কত টি স্কোয়ার বাই টু, তাহলে ফাইনাল যেটা আমি পাবো দেখি এখান থেকে এস ইজ ইকুয়াল টু ইউটি
প্লাস হাফ এটি ইউটি প্লাস হাফ। ওকে, এখানে আরেকটা করেসপন্ডিং ফর্মুলা আছে, আমি বলে দিই। যেটা হচ্ছে সাপোজ টি সেকেন্ডে যদি আমার জানা থাকে টি সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ফর টি সেকেন্ড, আর এটি যখন আমার ডিসপ্লেসমেন্ট হয় ফর টি মাইনাস 1 সেকেন্ড, তাহলে এইটা কত হচ্ছে লাস্ট সেকেন্ড, টি তম সেকেন্ড, শেষ সেকেন্ড। এটা এটা কিভাবে রিপ্রেজেন্ট করে, এস টি এটা সমান হবে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস, এটা টি তম সেকেন্ড। ওকে, এবার দেখ আরেকটা যেটা রিলেশন রয়েছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু। এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে, এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি বাই ডিটি। এটি লিখতে পারি আমি যে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই, জাস্ট এখানে ডিএস দিয়েছি, এখানে ডিএস দিয়েছি, ডিএস ডিটি মানে কি ভি, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএস। ভেবে দেখ এই ডিএস ডিটি কি ভি আর ডিভি বাই ডিএস ছিল আগে থেকে, তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি, ফাইনালি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএস, কোনাকুনি গুণ ভি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিএস, আমি ইন্টিগ্রেট বোথ সাইড। তাহলে যখন আমি এ তো কনস্ট্যান্ট, তাহলে যখন এস ডিসপ্লেসমেন্ট জিরো তখন ভেলোসিটি কত, তারপর হচ্ছে ইউ, যখন ডিসপ্লেসমেন্ট এস তখন ভেলোসিটি বলছি ভি। ইন্টিগ্রেশন ভি ডিভি কত, ভি স্কোয়ার বাই টু, তাহলে যদি আমি লিমিট বসাই কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএস এস, দ্যাট ইজ এস মাইনাস জিরো। তাহলে কত হচ্ছে ফাইনালি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এস। সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এস, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে। ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমরা হরাইজন্টাল মোশন থেকে আমরা ভার্টিক্যাল মোশনটা পেয়ে যাবো। তাহলে হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে কি কি ফর্মুলা আমরা পেয়েছি, ফর হরাইজন্টাল মোশন হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দু নম্বরে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর করেসপন্ডিং ফর্মুলা হচ্ছে এস টি টি তম সেকেন্ড ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। নাম্বার ফোর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, খুব ইম্পর্টেন্ট। এবার দেখ আমি এখান থেকে ডাইরেক্ট ভার্টিক্যাল মোশনে শিফট করে যেতে পারবো, ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল ঠিক আছে। দেখ ভার্টিক্যাল মোশনের কেস ওয়ান যদি বলি, কেস ওয়ান ভার্টিক্যাল মোশন অনেকগুলো কেস হবে, তিনটা কেস হবে। প্রথমে দেখ পার্টিকেলটাকে যদি আমি সোজা উপরের দিকে ছুঁড়ে দিই, উপরের দিকে,
তাহলে আমাদের কি ফর্মুলাটা, এই ফর্মুলাগুলো কি হবে? জাস্ট এর জায়গায় কি লিখবো? মাইনাস জি। এর জায়গায় মাইনাস জি লিখলেই আমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাবো। তাহলে কেস ওয়ানে এই ফর্মুলাটা কি হবে? ফার্স্ট ফর্মুলাটা কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সেকেন্ড ফর্মুলাটা কি হবে? এক্স এর জায়গায় এইচ লিখবো। এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস, হুম, পার্টিকেলটা উপর দিকে যাচ্ছে বলে মাইনাস জি হচ্ছে। তার কারণ গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন সবসময় নিচের দিকে কাজ করে। ডিএক্সিলারেটেড মোশন হচ্ছে আমি সাইন কনভেনশন নিয়ে করা যেতে পারে, কিন্তু সাইন কনভেনশন নিয়ে না করে আমি তিনটা কেস করেছি, তার মনে একটা সুবিধা হবে। এইচ ইকুয়াল টু ইউ, এইভাবে ভাববে যে ডিএক্সিলারেটেড মোশন উপর দিকে যাচ্ছে, অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে, এই বিরুদ্ধে যাচ্ছে, তো ওই জন্য মাইনাস। নাম্বার 3, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তবে কেস 2 যদি বলেন, কেস 2 কি হবে? আমাকে পার্টিকেলটা উপর থেকে নিচের দিকে আসছে, ঠিক আছে? তাহলে জি এর জায়গায় প্লাস জি বসাবো। তাহলে ফর্মুলাটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। নাম্বার 2, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। নাম্বার 3, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার প্লাস 2gh। নেক্সট কেস 3। কেস 3 দেখ, মনে করো কোনো টাওয়ারের উপর থেকে যদি ছোঁড়া হয়, একটা নির্দিষ্ট হাইট থেকে যদি আগে আগে থেকে একটা নির্দিষ্ট হাইট এরাইজ করে থাকে অলরেডি, এটাই। আর এইখান থেকে পার্টিকেলটা ছুটছে এরকম ভাবে, প্রথম উপরে গেল, নিচে। এরকম যদি কেস পাস, তখন দেখ ইউর আগে নেগেটিভটা হবে, তখন হয়ে যাবে ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। 2 নম্বরে এস ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ইউ, এস মানে এইচ, এখানে এইচ ইকুয়াল হয়ে যাবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। অপোজিট ডিরেকশনের জন্য দেখ, আমার আমার ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? এইদিকে। আর পার্টিকেলটা দেখ ফাইনালি কোন দিকে ল্যান্ড করছে? নিচের দিকে। ফাইনালি কোথায় ল্যান্ড করছে সেটা আমি দেখি, প্রথমে উপর দিকে যাক, কিন্তু এই পজিশনটা যে গেছে আবার এখানে পর্যন্ত ফিরে এসছে না, এর ডিসপ্লেসমেন্ট জিরো তো এখানে পর্যন্ত। কারণ পার্টিকেলটা ফাইনালি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? নিচের দিকে। বাট পার্টিকেলটার ইউ কোন দিকে ছিল? উপরের দিকে। কিন্তু এগুলোর ক্ষেত্রে দেখ কি হয়েছিল, যেদিকে ইউ ছিল সেদিকে ডিসপ্লেসমেন্ট ছিল, এদিকে ইউ তো এদিকে এইচ, এইদিকে ইউ তো এইদিকে এইচ। কিন্তু এই ক্ষেত্রে ইউ আর এইচ এর ডিরেকশন আলাদা, এটা একমাত্র কেস, যার জন্য এটা মানে ডাইরেক্ট আমি এইচ কিন্তু পেয়ে যাবো এখানে। বুঝা গেল? নাম্বার 3 হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল, এটা তো কিছু করার নেই, ভি স্কোয়ার মাইনাস 2gh হবে, কারণ মাইনাস ইউ হোল প্লাস। বোঝা গেল? এই ফর্মুলাগুলো দিয়ে আমাদেরকে মেইনলি প্রবলেম করতে হবে, ঠিক আছে? নেক্সট আমি আরেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি এখানে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ। সেটা হচ্ছে কি গ্রাফ, গ্রাফগুলো একটু আমি আলোচনা করি, ঠিক আছে? তো নেক্সট গ্রাফ, তো প্রথমে দেখ ফার্স্ট যে গ্রাফটা আমরা আঁকবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটি যদি থাকে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখন কিরকম গ্রাফ হবে? ভি ইকুয়াল টু কনস্ট্যান্টের জন্য বাকিরা এখানে চলে গেল রে, দুজন আছে তোমার সাথে দেখছি। তাহলে ভিটি গ্রাফ যদি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে কি টাইম পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়াই এক্স গ্রাফ। কিন্তু যদি আমি এখানে এসটি গ্রাফ বলি, মনে করো এসটি, সাপোজ এই বরাবর মনে করো এস আছে, এই বরাবর টি আছে, তাহলে এস ইকুয়াল টু কত?
ভিটি। তাহলে এখানে কত হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এক্সটাকে যদি ওয়াই বলি, ভিটাকে যদি আমি এম বলি, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের গ্রাফ হচ্ছে না, মূল বিন্দুগামী সরলরেখা এসটি গ্রাফ। কখন, ভি যখন কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে দেখ, এই যে এসটি গ্রাফের যে প্রবণতা বা স্লোপ, সেটা কি ভেলোসিটিকে প্রকাশ করে। আমি এখান থেকেও বলতে পারি যে এসটি, স্লোপ অফ এসটি গ্রাফ, স্লোপ অফ দ্য এসটি গ্রাফ ইকুয়াল টু আসলে ভেলোসিটি প্রবণতা। এটা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য এরকম দুটো গ্রাফ হতে পারে। আর কি হতে পারে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য কিরকম গ্রাফ হতে পারে। নেক্সট বিতে লিখ, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তবে রিলেশন গুলো জানতে হবে প্রথমে। তাহলে এ ইকুয়াল টু কনস্ট্যান্টে যদি আমি ভিটি গ্রাফ আঁকতে চাই, আমার দুটো গ্রাফ আঁকবে, ভিটি আর এসটি। প্রথমে ভিটি আর এসটি গ্রাফ, দিস ইজ ভিটি এন্ড তারপর দিতে হবে ST। তাহলে ভিটি গ্রাফ কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা, তাই তো। মূল বিন্দুগামী সরলরেখা হবে কি, যদি প্রাথমিক ভ্যালু থাকে তাহলে হবে না। ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। যদি ইউ ইকুয়াল টু জিরো জিরো হয় তবে মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু ইউ তো জিরো নয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দেখ, ওয়াই, দিস ইজ এম, দিস ইজ এক্স এন্ড সি। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, এম এক্স প্লাস সি, ভিটি গ্রাফ ওয়াই এক্স গ্রাফ। এটা কি হবে এরকম, এটা কি ইনিশিয়াল ভেলোসিটি, সিটা কি এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ। কিন্তু যদি আমরা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জায়গায় ডি অ্যাক্সিলারেশন হয়, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তখন স্লোপটা কি নেগেটিভ। তখন গ্রাফটা কি রকম হবে, কারণ এটা কি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, স্লোপ নেগেটিভ, স্লোপ মাইনাস এটি, নেগেটিভ স্লোপ হলে নিচের দিকে আসে, এটাকে ডি অ্যাক্সিলারেশনের জন্য, মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস। তাহলে ভিটি লেখা চিত্রের প্রবণতা কি, ত্বরণ, এম ইকুয়াল টু এ। তাহলে স্লোপ অফ ভিটি গ্রাফ আমি লিখতে পারি, স্লোপ, স্লোপ অফ, স্লোপ অফ ভিটি গ্রাফ, স্লোপ অফ ভিটি গ্রাফ ইকুয়াল টু acceleration. ওকে, স্লোপ অফ ভিটি গ্রাফ acceleration। নেক্সট দেখ, এসটি গ্রাফ আঁকতে গেলে আমি কোন সম্পর্কটা ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। ওকে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এটা কিসের সমীকরণ, তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কয়ার টাইপ দেখ, অধিবৃত্তের সমীকরণ, প্যারাবোলা, প্যারাবোলা। এক্স ইকুয়াল টু জিরো তো ওয়াই ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু জিরো, মানে মূল বিন্দু এরকম দেখাবে, মূল বিন্দু। সিমিলারলি যদি আমি ডিএক্সিলারেশনের ক্ষেত্রে বলি, ডিএক্সিলারেশনের ক্ষেত্রে আমি যদি বলি এস ভার্সেস টি গ্রাফ, তাহলে সেটা কিরকম হবে, ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, আমার টাইমের সঙ্গে সঙ্গে কমতে থাকে, প্রথমে ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছাবে, এটা ম্যাক্সিমাম, মাইনাস হাফ। যখন টি এর মান খুব কম থাকবে না, যখন টি এর মান খুব কম থাকবে তখন ইউটির জন্য কি হবে, এটা বাড়তে থাকবে। আর যখন টি এর মান খুব বেশি হয়ে যাবে, তখন হাফ এটি স্কয়ারটা ইউটির থেকে বেশি হয়ে যাবে, ওই জন্য তখন নেগেটিভ দিকে নামতে থাকবে। দুটো টার্ম আছে, ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, টি অনুযায়ী কি হচ্ছে, প্রপোর্শনালি বাড়ছে, আর হাফ এটি টি স্কয়ার অনুযায়ী কি কমছে। তাহলে টি এর ভ্যালু যখন খুব কম থাকবে তখন এটা নেগলিজেবল, টি স্কয়ারের মান। আর ওই জন্য প্রথম দিকে কি টিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ওই জন্য এ কি করছে, বাড়ি নিয়ে যাচ্ছে। তারপর যখনই এই টি স্কোয়ারটা টিকে ডোমিনেট করে দিবে, তখন কি মাইনাস হাফ টি স্কোয়ারটা প্রাধান্য পাবে, তখন একে এদিকে নামিয়ে দিবে। তাহলে এটা ডিএক্সিলারেশনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে।
ডি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে। ক্লিয়ার? দেখ এই চ্যাপ্টারের থিওরি বলতে এইটুকুই আছে। এবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবলেম। থিওরি এর থেকে আর বেশি ডিটেলস থিওরি পড়ে তুই পরীক্ষায় করতে পারবি না। আমি জাস্ট একটা স্ন্যাপশট দিয়ে দিলাম টোটাল চ্যাপ্টারটা কি কি আছে চ্যাপ্টারটাতে। মূলত আমাদের হচ্ছে হরাইজন্টাল মোশন, ভার্টিক্যাল মোশন আর গ্রাফ, এই তিনটেই বিষয়। আর মেন ডাইনামিক্যাল ভেরিয়েবল কি কি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তাদের মধ্যে রিলেশন, সেই রিলেশনগুলো থেকে গ্রাফ, এগুলো টোটালটাকে ইউজ করে প্রবলেম। তাহলে নেক্সট আমি এই অ্যাসাইনমেন্ট সেকশনে 70 থেকে 80টা প্রবলেম দিয়ে দেবো, তোরা নেক্সট উইকের মধ্যে করবি। কারণ আমাদের দুদিন যেহেতু পর পর ক্লাস হচ্ছে, কালকে ধর 2 ডাইমেনশনাল মোশনটা আমি পড়িয়ে দেবো, দিয়ে আমি দুটো অ্যাসাইনমেন্টে দিয়ে রাখবো, তোরা নেক্সট উইকের মধ্যে ওই দুটো অ্যাসাইনমেন্টে কমপ্লিট করে রাখবি। আর যেটা না পারবি সেটা ওইখানে তুই অ্যান্সার দেখতে পাবি, অ্যান্সার অনুযায়ী তুই করবি। যদি তুই তাও না পারিস, ঠিক আছে, ওখানে অ্যান্সার অনুযায়ী যদি না করতে পারিস, না বুঝতে পারিস, তো আমাকে জিজ্ঞেস করবি। তো প্রথমে আমি একটু সহজ প্রবলেম সেটি দিচ্ছি, যদি তোদের মনে হয় যে এর থেকে আরেকটু লেভেলটা হাই করা প্রয়োজন, তাহলে আমাকে বলবি, তাহলে আমি একটু হাই লেভেলের প্রবলেমও দেবো। প্রথমে আমি যেটা দিচ্ছি, তোদের কিরকম ভাবে পড়া আছে আমি তো বুঝতে পারছি না। তো প্রথমে আমি একটা বাংলা ভার্সনের বই থেকেই দেবো, তুলনামূলকভাবে একটু তুলনামূলকভাবে কোশ্চেনগুলো সামান্য সোজা থাকবে, যদিও নেটের ক্ষেত্রে ওটা যথেষ্ট। কিন্তু যদি তোদের মনে হয় যে আর একটু হাই লেভেলের প্রবলেম দরকার, এগুলো খুবই সহজ হয়ে যাচ্ছে, তাহলে আমি নেক্সট লেভেল অফ প্রবলেম দেবো, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে থাক, কালকে আবার একই টাইমে হবে, তাহলে বুধ বৃহস্পতি পরপর দুদিনই হবে, ঠিক আছে? সেম টাইম, অসুবিধা আছে? তাহলে তোদের মনে হচ্ছে টাওয়ারের কি আর বাকিরাও হঠাৎ হঠাৎ করে বেরিয়ে গেল, টাওয়ারের মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে অনেক। যদি ইন্টারনেটের বা নেটওয়ার্কের ডিস্টার্ব থাকে, তো যদি মনে হয় যে এই ক্লাসটা আমার একবার রিভিশন করা দরকার, তুই লাইভ লেকচারে চলে যাবি, ওখানে দেখে এই ক্লাসটা রেকর্ডিং হয়ে থাকবে, উইদিন 24 আওয়ারের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আজকে হয়তো এখনো পড়ালাম, তো হয়তো বিকেল দিকেই পেয়ে যাবে। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, এখানে দুটোই যে প্লাস আছে, যে টিও কে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, টি স্কোয়ারও বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এইখানে যে টি স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে টি এর ভ্যালুটা যখন কম হবে, তখন টি স্কোয়ারের ভ্যালু আরো কম হবে, কারণ জানিস টি এর যদি ফ্র্যাকশন মান হয়, সাপোজ 0.1, তার হোল স্কোয়ার কত হয়? 0.01। তার মানে তুই বুঝতে পারছিস যখন খুব মানটা কম থাকবে, তখন কি হবে? তখন এই হাফ এর স্কোয়ারটা খুব নেগলিজেবল হয়ে যাবে। অথচ দেখ টি ইকুয়াল টু 0.1 হলে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.01। কিন্তু টি এর মান যখন বাড়িয়ে দিবি, মনে কর সাপোজ আমি 2 বলছি, 2, তখন দেখ এটা 2 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। টি এর মান 1 ক্রস করার পরেই কি হবে? টি স্কোয়ারটা প্রাধান্য পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম।